আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি শাহিন স্যার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের নবম ক্লাস করব এবং নবম ক্লাসে আমরা বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সম্পদ যেমন প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, কৃষি সম্পদ, মৎস্য সম্পদ, পশু সম্পদ ইত্যাদি বাংলাদেশের সম্পদ এবং পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি এই বিষয়গুলো নিয়ে একেবারে যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করব যাতে আপনার এই ক্লাসটি বুঝতে সুবিধা হয় এবং এই ক্লাস থেকে আপনি পরীক্ষায় আসার উপযোগী প্রস্তুতি নিতে সক্ষম হন। আর ক্লাস শুরু করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা বরাবরই বলে আসছি আমাদের আপনাদের জন্য ডেডিকেটেড একটা বই আছে যেটা হচ্ছে অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক। এই বইয়ে কি আছে সেটা আরেকবার একটু মনে করিয়ে দিই, যারা এখনো বইটি নিচ্ছেন না বা যারা এখনো বইটি সংগ্রহ করেননি অথবা কনফিউশনে আছেন বইটি নেবেন কি নেবেন না তাদের জন্য বলছি। বইটিতে 4000 প্রশ্ন আছে। প্রথমত এই 4000 প্রশ্ন যেন কোনো প্রশ্ন নয়, বিগত সালে বহুবার এসছে এবং ভবিষ্যতেও আরও বিভিন্ন পরীক্ষা আসবে এমন টাইপের 4000 প্রশ্ন আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত এই বিষয়ে। এছাড়া এই বইয়ে এই প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনমূলক একটা অংশ আছে। এই বইয়ে আপনি প্রশ্ন প্র্যাকটিস করতে পারেন, নিজেকে যাচাই করতে পারেন, পরীক্ষা দিতে পারেন। সো আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনার টেবিলে অনেক ধরনের বই আছে, থাকবে, এটাই স্বাভাবিক, থাকা উচিত। সাথে সাথে আপনার এই বইটাও সহায়ক হিসেবে রাখা উচিত, যেখানে আপনি অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন। গতানুগতিক জব সলিউশন বা মানে প্রশ্ন ব্যাংক যেগুলো পাওয়া যায় তাতে কিন্তু এইভাবে প্রশ্ন আসলে নাই। সো আপনার কাছে অন্য জব সলিউশন, কোশ্চেন ব্যাংক যতই থাকুক, আমি মনে করি এই বইটি আপনার কাছে থাকা উচিত, আপনার টেবিলে রাখা উচিত। সো যারা এখনো কনফিউশনে আছেন, যারা এখনো বইটা নেন নাই, তারা দ্রুত এই বইটা নিয়ে নেন। এই বইটা নেওয়ার ফলে আপনি শুধু যে ভালো করে প্রশ্নই প্র্যাকটিস করতে পারবেন তা না, আমাদের যে রেগুলার পরীক্ষাগুলো হচ্ছে সেখানেও আপনি অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আমরা যে নোটসগুলো দিচ্ছি সেগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো এই বইটি কিভাবে সংগ্রহ করবেন সেটা আমাদের পিন কমেন্টে দেয়া আছে। এখান থেকে অর্ডার করে, লিঙ্কে ঢুকে অর্ডার করে বইটি দ্রুত সংগ্রহ করে ফেলুন এবং আমাদের অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো গ্রহণ করুন। হ্যাঁ, তো এটি হচ্ছে প্রথমে বলার ছিল। সুতরাং এখনও যারা সংগ্রহ করেননি বইটি সংগ্রহ করে নেন। আসি ক্লাসের দিকে। মুখস্থ অংশে একটা বিষয় আছে আপনার জন্য, বাংলাদেশের জিআই পণ্য। জিআই পণ্য মানে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, যে পণ্য যাকে আমরা সংক্ষেপে জিআই পণ্য বলি। এই জিআই পণ্য বাংলাদেশের প্রথম জামদানি শাড়ি দিয়ে শুরু হয়েছিল 2016 সালে। বর্তমানে এটার সংখ্যা প্রায় 60-এর মতো। এক্স্যাক্ট আমি ফিগার বলছি না, কারণ এটা চেঞ্জ হয় এই জন্য। তো বাংলাদেশের জিআই পণ্য সম্পর্কে যে অল্প একটা পাতা পড়া আছে, এইটা আপনি বইয়ে পড়তে পারেন, অনলাইন থেকে সার্চ দিয়ে পড়তে পারেন, পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে মূল আলোচনায় প্রবেশ করব, যেখানে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে পড়াশোনা করব। তো বাংলাদেশের অর্থনীতি নিয়ে পড়ার আগে অর্থনীতির কিছু বেসিক রুলস জানা উচিত আমাদের। অর্থনীতির কিছু বেসিক টার্ম আমাদের জেনে নিতে হবে। তো আমরা অর্থনীতি সম্পর্কে মৌলিক একটা ধারণা নিব। এই অর্থনীতি, আমি সাবজেক্ট অর্থনীতি পড়াচ্ছি না, তারপরেও আপনি একটু রিলেটেড মানে তথ্য জেনে নেবেন যে অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ, তারপরে হচ্ছে আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন, অর্থনীতিকে কে মানে কি বলে যে অদৃশ্য হাত বলেছেন, কেউ হচ্ছে সম্পদের বিজ্ঞান বলেছেন। এই টাইপের অর্থনীতি থেকে বেসিক যে জিনিসটা এটা একটু জেনে নেবেন। তা আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুরু করছি জিডিপি থেকে। আপনি অর্থনীতি পড়তে গেলে, বাংলাদেশের অর্থনীতি বুঝতে গেলে প্রায় শুনবেন যে বাংলাদেশের জিডিপি এত, জিডিপি বাড়ছে, জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, জিডিপি, জিএনপি ইত্যাদি, বাজেট কি, এগুলো একটু জেনে নিই। প্রথমে আমরা জিডিপি সম্পর্কে জানি। হোয়াট ইজ জিডিপি? জিডিপি এর পূর্ণ নাম হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, ভালো করে খেয়াল করবেন, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মানে দেশের মধ্যে সারা বছরে, এক বছরে একটি দেশের সীমারেখার মধ্যে এক বছরে উৎপাদিত দ্রব্য এবং সেবা, দুটি জিনিস, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে সেবা, এই দুইটির মূল্যকে বলা হয় জিডিপি। অর্থাৎ আমাদের বাংলাদেশের
বাউন্ডারির মধ্যে মনে করেন যে ধান উৎপাদন হচ্ছে, বিভিন্ন শিল্প আহ, মানে পণ্য উৎপাদন হচ্ছে, ধরেন যে বিভিন্ন ধরনের গাড়ি, তারপরে হচ্ছে টিভি, ফ্রিজ, এসি, অন্যান্য কুটির শিল্পের সব কিছু, এগুলো পণ্য আর সেবা, যেমন মনে করেন যে বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, মেডিকেল সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস ইত্যাদি, এগুলোকে বলা হয় সেবা। এই সব কিছুর মূল্যকে বলা হয় জিডিপি, এবং এটি অবশ্যই দেশের অভ্যন্তরে। এর পরের টার্ম হচ্ছে জিএনপি, এর পুনরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এই যে জিডিপি আসলো, এই জিডিপি এর সঙ্গে বিদেশ থেকে প্রাপ্ত সম্পদের মোট আর্থিক মূল্যকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জিএনপি। ধরেন আমাদের দেশের মধ্যে যেগুলো আছে, এর পরেও আমাদের কিছু মানুষ আছে যারা বাইরে কাজ করে, শ্রমিক হোক, বিভিন্ন পেশায় দেশের বাইরে কাজ করে, তারা রেমিটেন্স পাঠায়, তারা টাকা পাঠায় এবং বাইরের অনুদান আসে দেশে। সব কিছু মিলে দেশের অভ্যন্তরের উৎপাদিত সেবা এবং পণ্য এর মূল্যের সঙ্গে বাইরে থেকে আসা সেবা পণ্যর মোট আর্থিক মূল্যকে একসঙ্গে যোগ করলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে জিএনপি। ধরে নেন আপনার দেশে জিডিপি 100 টাকা, 100 টাকা হচ্ছে কি আছে আপনার জিডিপি। এবার বাইরে থেকে আপনি আরো 20 টাকা এনেছেন, এই 100 এবং 100 মানে 20, এইটা যোগ করলে এই জিডিপির সঙ্গে বাইরে থেকে আসা 20 টাকা, এটা কি বাইরে থেকে আসা, এই 20 টাকা যোগ করলে যেটা হয় 120, এই 120টা হচ্ছে জিএনপি। ঠিক আছে, এইবার ন্যাশনাল ইনকাম, জিডিপি, এই জিএনপি যেটা পেলাম, এই 120 টাকা জিএনপি পেয়েছি না আমরা, এই জিএনপি থেকে আমরা যেই অপচয় হয়েছে সম্পদ, ধরেন যে একটা মানে কারখানা ময়দা উৎপাদন করে, তো ময়দা কিছু পচে যায়, কিছু নষ্ট হয়, কিছু ইঁদুরে খায় ইত্যাদি, অপচয় হয়, সম্পদের অপচয় হয়। এই জিএনপি থেকে অপচয়টা বাদ দিয়ে দিলে যেটা থাকে তার নাম হচ্ছে ন্যাশনাল ইনকাম। ধরে নেন আপনার জিএনপি কত ছিল, 120 টাকা জিএনপি ছিল আপনার, ঠিক আছে, 120 টাকা আপনার ছিল জিএনপি। এইবার এখান থেকে আমরা 10 টাকা মাইনাস করব, কারণ এই 10 টাকা আমাদের অপচয় হয়েছে, 10 টাকার জিনিস, 10 টাকার পণ্য নষ্ট হয়েছে, পচে গেছে ইত্যাদি ভাবে অপচয় হয়েছে। তার মানে আমার ন্যাশনাল ইনকাম এখানে এসে দাঁড়ালো, আমি একটা নতুন পেজ নিই, হ্যাঁ, আমরা প্রথমে দেখলাম হচ্ছে জিডিপি, জিডিপি, আমাদের জিডিপি ছিল কত, 100 টাকা, প্লাস বাইরে থেকে আসলো 20 টাকা, বাইরে বা বিদেশ থেকে, আমরা বলি বিদেশ থেকে আসা 20 টাকা। তাহলে এই 100 আর 20 যোগ করে যেটা পেয়েছিলাম আমরা, সেটি ছিল জিএনপি। এইবার অপচয় হয়েছে, আমরা অপচয়কে মাইনাস করে দেব, এটা হচ্ছে অপচয় 10 টাকা। এই যে 10 টাকা মাইনাস করার পরে 110 টাকা আপনার থাকছে, এইটা কি বললাম, এইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, সংক্ষেপে আমি এটাকে এনআই বললাম। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম। এবার পরের টার্মটা বুঝেন, দেখেন একটার সঙ্গে আরেকটা কিন্তু রিলেটেড। নেট জাতীয় উৎপাদন বা নেট ন্যাশনাল প্রোডাক্ট, উৎপাদনজনিত ক্ষয়, সময়, শক্তির অপচয় ইত্যাদি মাইনাস করে যেটা থাকে কোত্থেকে, এই যে ন্যাশনাল ইনকাম থেকে। উৎপাদন করতে গেলে আমার যে কলকারখানা আছে সেগুলোর কি আছে, যন্ত্রপাতির ক্ষয় আছে, শ্রমিকের দাম আছে ইত্যাদি আছে, এইগুলো যদি আমি এই ন্যাশনাল ইনকাম থেকে আবারও বাদ দিই, এরপরে বাদ দিয়ে যেটা থাকে তাকে বলা হচ্ছে এনএনপি। ধরেন আমার এখানে ন্যাশনাল ইনকাম ছিল কত, ন্যাশনাল ইনকাম ছিল আমার 110 টাকা। এবার এখান থেকে আরো 10 টাকা অথবা 5 টাকা ধরে নিলাম, এখান থেকে আরো 5 টাকা আমি মাইনাস করলাম, যেটি হচ্ছে আমার যন্ত্রপাতির ক্ষয় টয় ইত্যাদিতে ব্যয় হয়েছে। তাহলে আমার এই যে 105 টাকা থাকলো, এইটার নাম হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট আমরা বুঝলাম। এরপরে আমরা দেখি মাথাপিছু আয়। মাথাপিছু আয় হচ্ছে একটি দেশের যে যত সম্পদ আছে তাকে ওই দেশের জনগণ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে মাথাপিছু আয়। সেটা একটু বুঝি। ধরেন আপনার আছে দেশে
দেশের মনে করেন টাকা আছে কয় টাকা, ধরে নিলাম রাউন্ড ফিগারে ভালো বোঝার সুবিধার্থে 100 টাকা। আর লোক আছে, দেশের লোক সংখ্যা আছে কত? দেশের লোক সংখ্যা আছে হচ্ছে 10 জন। একটা দেশে 100 টাকা সম্পদ আছে আর 10 জন মানুষ আছে। এইবার এই 100কে আপনি 10 দ্বারা ভাগ করে যেটা পাচ্ছেন এটাই হচ্ছে আপনার মাথাপিছু ইনকাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কি? এরপরে হচ্ছে প্রবৃদ্ধির হার। গত বছরের আয়ের তুলনায় বর্তমান বছরে আয়ের যে বৃদ্ধি হয়েছে তার শতকরা হারকে প্রবৃদ্ধি বলে। ধরেন গত বছর আপনার আয় ছিল, ইনকাম ছিল 100 টাকা, এই বছর আপনি ইনকাম করেছেন 200 টাকা, তার মানে আপনার 100% আয় বৃদ্ধি হয়েছে, এটাকেই বলা হচ্ছে প্রবৃদ্ধি। এরপর হচ্ছে ইনফ্লেশন। আচ্ছা, হ্যাঁ, মাথাপিছু আয় গেল। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হচ্ছে যে বাজারে এমন একটি অবস্থা, বাজারে অর্থের সরবরাহ বেশি আছে, বাজারে প্রচুর টাকা আছে, কিন্তু যে টাকার আসলে প্রয়োজন নাই, বাজারে প্রয়োজনের অতিরিক্ত টাকা বা মুদ্রা যখন বেড়ে যায় তখন এই অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বেড়ে যায়। ধরেন আমি বাজারে মাছ কিনতে গিয়েছি, বাজারে মাছের দাম 200 টাকা কেজি, ধরে নিলাম 200 টাকা কেজি। এবার আমার পকেটে বা যারা কিনছে, যারা ক্রেতা, সবার পকেটেই ওই মাছ কেনার জন্য বরাদ্দ বা বাজেট বা খরচের টাকা আছে 150 টাকা। তাহলে ওই মাছের দাম 200 টাকা আর পকেটে আছে 150 টাকা, তার মানে ওই মাছ কেউ কিনবে? কিনবে না। সো ওই মাছের দাম কমায় নিয়ে আসতে হবে এবং 150 টাকায় বিক্রি করতে হবে। এইটা কখন হতো? যখন মুদ্রাস্ফীতি ছিল না। কিন্তু মাছের দাম দোকানদার চাইলো 200 টাকা আর আমার পকেটে আছে 500 টাকা, তাহলে কি আমার ওই মাছ কিনতে কোনো চিন্তা করতে হবে? আমি হয়তো বড়জোর দাম করে 10 টাকা কমাবো। তাহলে এই যে আমার প্রয়োজন ছিল 150 টাকার, কিন্তু আমার পকেটে আছে 500 টাকা, বাকি যে টাকাটা 150-এর চেয়ে বেশি, এই টাকাটা থাকার কারণে এটাকে, এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এর কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়। আরেকটা হচ্ছে ডিভ্যালুয়েশন, মুদ্রার অবমূল্যায়ন। যখন একটি দেশে মুদ্রাস্ফীতি হয় তখন ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক বা অর্থ বিভাগ মুদ্রার অবমূল্যায়ন করে, মানে মুদ্রার মান কমিয়ে দেয়। কোন মুদ্রার মান? আন্তর্জাতিক যে মুদ্রা দিয়ে ওই দেশের ব্যাংকের রিজার্ভ রাখা হয়, মানে ডলার। সোজা কথায় ডলারের দাম কমিয়ে দেয়। যখন টাকা একটি দেশের প্রয়োজনের তুলনায় বেশি টাকা হয়ে যায়, মুদ্রাস্ফীতি হয়, ওই মুদ্রাস্ফীতি কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান কমিয়ে দেয়। কোন মুদ্রার? দেশীয় মুদ্রার না, বিদেশি মুদ্রার, ডলারের দাম কমিয়ে দেয়। ওই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ডিভ্যালুয়েশন। পরেরটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। ডেভেলপমেন্ট বাজেট হচ্ছে উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ করাকে ডেভেলপমেন্ট বাজেট বলে, এটা আমাদের দেশে নাই। আরেকটা হচ্ছে সারপ্লাস বাজেট বা উদ্বৃত্ত বাজেট। এটাকে আপনার মনে করেন যে মাসে ইনকাম 50,000 টাকা, কিন্তু আপনি মাসে খরচ করবেন 40,000 টাকা। আপনি একটা চাকরি করেন, মাসে 50,000 টাকা বেতন পান, কিন্তু আপনি হিসাব নিকাশ করেছেন যে এই মাসে এত টাকা কারেন্ট বিল দেবো, এত টাকা গ্যাস বিল দেবো, এত টাকা বিদ্যুৎ বিল দেবো, কিছু মানে বিল আপনার লাগবেই, বাড়ি ভাড়া যেটা সেটা লাগবেই, কারেন্ট বিল, গ্যাস বিল ইত্যাদি বিল লাগবেই। কিন্তু আপনি খাওয়া দাওয়ার বেসিকের পর আপনি ধরেন যে প্রয়োজন নাই এই মাসে আপনার, মানে সপ্তাহে 7 দিন গরুর মাংস খাওয়ার, আপনি মাছ খেলে বা সবজি খেলেও চলতো, কিন্তু আপনি গরুর মাংস খাচ্ছেন। এই যে এই জায়গাটা কমিয়ে দিলেন যে আমি সপ্তাহে 7 দিন না 2 দিন বা 1 দিন গরুর মাংস খাবো, তাহলে টাকাটা সেভ হচ্ছে। তার মানে আপনার ইনকাম 50,000 টাকা আর খরচ করেছেন 40,000 টাকা। এই যে আপনার আয়ের চেয়ে ব্যয় কম, এটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। বাংলাদেশে কখনোই এটা হয় না। বাংলাদেশে হয় যেটা, সেটা হচ্ছে ঘাটতি বাজেট। অর্থাৎ আপনার ইনকাম 20,000 টাকা আর আপনি খরচের হিসাব করেছেন 40,000 টাকা বা 30,000 টাকা। এই যে এক্সট্রা 10 বা 20,000 বা 5,000 টাকা আপনার আয়ের চেয়েও বেশি খরচ করার প্ল্যান হয়েছে, এটাকে বলা হয় ঘাটতি বাজেট। বাংলাদেশে সাধারণত এই ঘাটতি বাজেটই হয়ে থাকে। আচ্ছা, অর্থনীতির এই মৌলিক বিষয়গুলো বোঝার পরে আমরা বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রবেশ করব। বাংলাদেশের অর্থনীতিতে প্রবেশ করলেই প্রথমেই আসে অর্থ মন্ত্রণালয়ের কথা। একটু খেয়াল করি,
অর্থ মন্ত্রণালয়ের এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছি। গত ক্লাসে বাংলাদেশের সরকার কাঠামো পড়তে গিয়ে কয়েকটা মন্ত্রণালয় পড়েছিলাম, যার মধ্যে একটি ছিল অর্থ মন্ত্রণালয়, এবং অর্থ মন্ত্রণালয়ের 5টি বিভাগ কি কি এবং তাদের কাজ কি সেটি কিন্তু জেনেছিলাম। সো আজকে আর এখানে আলোচনা করার প্রয়োজন বোধ করছি না। আরেকবার এখানে বুঝতে না পারলে আগে ক্লাসটি দেখে নেবেন। দেখেন, অর্থ মন্ত্রণালয় হচ্ছে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করে। এই অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে বাংলাদেশে যে অর্থ মন্ত্রণালয় আছে তাদের এই 5টি ডিপার্টমেন্ট আছে। অর্থ বিভাগ, ছোট করে বলেই ফেলি একবার, অর্থ বিভাগের কাজ হচ্ছে বাজেট তৈরি করা, তারপরে হচ্ছে আপনার সরকারের ব্যয় নির্বাহ করা, বেতন ভাতা প্রদান করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এছাড়া এই টাইপের আরো বিভিন্ন কাজ করে থাকে অর্থ বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, বীমা, শেয়ার বাজার এগুলো নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিদেশ থেকে যে ঋণ, সাহায্য, অনুদান আসে এগুলো কালেক্ট করে এবং অর্থ বিভাগে জমা দেয়, অর্থাৎ বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এরপরে আছে রাজস্ব নীতি বিভাগ বা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এরা এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর মাধ্যমে দেশের জনগণের উপরে কর ধার্য করে এবং এই কর আদায়ের ব্যবস্থা করে। তারপরে হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এরা গবেষণা করে, নীতি নির্ধারণ করে কিভাবে রাজস্ব ব্যবস্থাকে আধুনিক করা যায়, স্মার্ট করা যায় এবং বেশি বেশি রাজস্ব আদায় করা যায়। এই হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ফাংশন। এইবার আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে এনবিআর কি ধরনের ভূমিকা পালন করে বা এনবিআর সম্পর্কে আমরা একটু জেনে নেব। এনবিআর, যার পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যাকে বাংলায় বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড। ঠিক আছে, আমি যে ট্যাক্স দিই, আমি বিভিন্ন আয় করলে ট্যাক্স দিই, বিভিন্ন জিনিস কেনার সময় ট্যাক্স দিই, ইত্যাদি যে ট্যাক্স দিই, এই ট্যাক্সগুলো মূলত কালেক্ট করে এই এনবিআর। বাংলাদেশের ট্যাক্স আদায়ের জন্য ডেডিকেটেড যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতার পরেই। এর হেড অফিস আগারগাঁওয়ে অবস্থিত। প্রাসঙ্গিক কথা বলে রাখি, বাংলাদেশের ঢাকার আগারগাঁও, রাজধানীর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কিছু প্রতিষ্ঠানের সদর দপ্তর বা হেড অফিস আছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বিসিএস পরীক্ষা দিবেন, পিএসসির হেড অফিসও কিন্তু আগারগাঁওয়ে। তার পাশেই পরিসংখ্যান ভবন, তার আরেক পাশে পিএসসি ভবনের এক পাশে হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, আর আরেক পাশে পরিসংখ্যান ভবন। একটু পেছনে গেলেই ইসলামিক ফাউন্ডেশন, তার একটু পাশে গেলেই এই এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তারপরে হচ্ছে ওই যে কম্পিউটারের যে বড় প্রতিষ্ঠানটা আছে। এইভাবে শেরেবাংলা নগর, আগারগাঁও এই অঞ্চলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আবহাওয়া অফিস, বাংলাদেশ বেতার, এগুলো সব ওই অঞ্চলে অবস্থিত। কেন বলছি? কারণ আপনাকে জিজ্ঞেস করবে এনবিআর এর সদর দপ্তর বা হেড অফিস কোথায়, ইসলামিক ফাউন্ডেশনের হেড অফিস কোথায়, পিএসসির হেড অফিস কোথায়, ইউজিসির হেড অফিস কোথায়, মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবহাওয়া অধিদপ্তরের হেড অফিস কোথায়, এগুলো আসে পরীক্ষায়। দেখেন, সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্বে এটা আছে, এটা বললামই। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গা থেকে যে আয় করে তার মধ্যে প্রধান উৎস হচ্ছে কর। আচ্ছা, এই যে রাজস্ব বোর্ডের যিনি প্রধান তাকে বলা হয় চেয়ারম্যান। এনবিআর এর যিনি প্রধান তার পদবীর নামটা হচ্ছে চেয়ারম্যান। এনবিআর থেকে এই কয়েকটা ছোট তথ্য জানবেন, আর চাইলে বই থেকে আরেকটু বিস্তারিত পড়ে নিতে পারেন, তবে এতটুকু জানলে আমার মনে হয় চলবে। এরপর আমরা বাংলাদেশের কর কাঠামোটা দেখব। দেখেন, আমি কিন্তু সিকুয়েন্সলি সামনে আগাচ্ছি, সিরিয়ালি। অর্থ মন্ত্রণালয় দেখলাম সংক্ষেপে, অর্থ মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম অর্থ বিভাগের, রাজস্ব বিভাগের একটি প্রতিষ্ঠান আছে যে রাজস্ব আদায় করে, তার নাম হচ্ছে এনবিআর। এবার এনবিআর কোন কাঠামোতে আপনার আমার কাছ থেকে কর আদায় করে সেই কাঠামোটা একবার দেখব। আমাদের দেশে বা পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই কর আসলে দুই ধরনের। কর মানে ট্যাক্স, যেটা আমরা সরকারকে দেশ চালানোর জন্য দিয়ে থাকি, আর সরকার ওই টাকাটা নিয়ে বিদেশে পাচার করে, দুর্নীতি করে, ইত্যাদি করে। আচ্ছা, কর তাহলে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে ডিরেক্ট, সরাসরি আমার পকেট থেকে সরকারের হাতে চলে যায় যে কর, তার নাম হচ্ছে প্রত্যক্ষ কর। কি কি একটু উদাহরণ দেখি। আয় কর, আয় কর মানে ইনকাম ট্যাক্স। ধরে নেন আপনি 30,000 টাকা বেতনের একটা চাকরি করেন। বাংলাদেশে আয়করের বিভিন্ন কাঠামো আছে। আপনি যদি বাংলাদেশের 25-26 বাজেট অনুযায়ী, প্রত্যেক বছর দেশে কিন্তু জুন জুলাই বাজেট হয়, এই বাজেটে নির্ধারণ করা হয়
করমুক্ত আয়সীমা কত, কে কত টাকা আয়কর দিবে। তো বাংলাদেশে করমুক্ত আয়সীমা বর্তমানে 3.5 লাখ টাকা। অর্থাৎ এটা আবার আলাদা আছে, মুক্তিযোদ্ধাদের জন্য এক ধরনের আছে, প্রতিবন্ধীদের জন্য এক ধরনের আছে, তৃতীয় লিঙ্গের জন্য আরেক ধরনের আছে, জুলাই যোদ্ধাদের জন্য আরেকটা ফিগার আছে। এবার আপনি কোনো ক্যাটাগরিতেই পড়েন না, আপনি আমজনতা, আম তারেক নয়, আমজনতা, ঠিক আছে। তো আমজনতা আপনি বছরে 3,50,000-এর বেশি টাকা ইনকাম করেন, তাহলে আপনাকে 10% হারে কর দিতে হবে। অর্থাৎ আপনি মাসে 30,000 টাকা বেতনে চাকরি করলে আপনার বার্ষিক ইনকাম দাঁড়ায় 3,60,000। সো এই 3,60,000-এর 10% 36,000 টাকা বছরে আপনাকে সরকারের ঘরে ডিরেক্ট জমা দিতে হবে, আপনার বেতন থেকে কেটে নেবে সরকার। এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। এর বেশি হলে বাংলাদেশে বর্তমানে কর কাঠামো হচ্ছে 10%, সর্বনিম্ন হচ্ছে 10%, আর সর্বোচ্চ হচ্ছে 25%। বিভিন্ন ক্যাটাগরি ভেদে এগুলো একটু দেখে নেবেন। ভূমি কর, তাহলে আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর। ভূমি কর দ্বিতীয় আরেকটা কর। জমির খাজনা, আপনি যে জমিতে বাস করছেন, আপনি যে জমিতে চাষ করছেন, এই ভূমির জন্য সরকারকে খাজনা দিতে হয়, সেটি কিন্তু প্রত্যক্ষ কর। এবার হচ্ছে কর্পোরেট কর। আপনার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, এই বাণিজ্যিক প্রতিষ্ঠানে আপনার সকল খরচ বরচ বাদ দিয়ে লাভ যেটা থাকে, এই লাভের একটা অংশ সরকারকে কর দিতে হয়, তাকে বলা হচ্ছে কর্পোরেট কর। এটাও প্রত্যক্ষ কর। কিছু পরোক্ষ করা যায়। পরোক্ষ কর হচ্ছে জনগণের পকেট থেকে বা জনগণের নিকট থেকে সরাসরি সরকারের ঘরে জমা না হয়ে তৃতীয় মাধ্যমের দ্বারা যদি সরকারের ঘরে জমা হয়, তাহলে সেই করকে বলা হচ্ছে পরোক্ষ কর। যেমন মূল্য সংযোজন কর। ধরেন আপনি বাজার থেকে এক প্যাকেট বিস্কুট কিনছেন 20 টাকা দিয়ে। এবার ওই বিস্কুট যে উৎপাদন করেছে, ওই কোম্পানির খরচ হয়েছে ওই বিস্কুট উৎপাদন করতে 20 টাকা। 20 টাকা দিয়ে তো আপনি কিনছেন, ধরেন যে ওই কোম্পানির খরচ হয়েছে ওই বিস্কুট উৎপাদন করতে ধরে নিলাম 12 টাকা খরচ হয়েছে। এই 12 টাকার সঙ্গে সরকার বলছে যে এখানে আমাকে আরো 3 টাকা তোমার ভ্যাট দিতে হবে, তাহলে 3 টাকা অ্যাড হয়ে গেল, 12 আর 3-এ 15 হলো। এই 15 টাকা, এবার কোম্পানি 12 টাকা খরচ করে উৎপাদন করেছে, আপনার কাছে তো লাভ করবে। কোম্পানি এই 15 টাকার পরে, মানে কোম্পানি আপনার 12 যোগ 3 সমান সমান দাম হইল 15 টাকা, তাহলে আপনার 15 টাকা পাওয়া উচিত। তাহলে আপনি কোম্পানি মনে করছে এখানে আমি আরো 5 টাকা লাভ করব, তো তাহলে কোম্পানির এখানে 17 টাকা। এবার সরকার যদি ওই প্রোডাক্টে 3 টাকা ভ্যাট না নিত, তাহলে আপনার ওই জিনিসটা কিনতে পারতেন আপনি 17 টাকায়। যেহেতু 3 টাকা সরকার ভ্যাট নিচ্ছে, তাই এই জিনিস আপনাকে 20 টাকা দিয়ে কিনতে হচ্ছে। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে মূল্য সংযোজন কর। তারপর হচ্ছে আমদানি শুল্ক। আপনি বিদেশ থেকে কোনো কিছু কিনবেন, সে যেই প্রোডাক্টই হোক, আপনার ফোন হোক, কলম হোক, খাবার দ্রব্য, যেই প্রোডাক্টই হোক, বাইরে থেকে বিদেশ থেকে কিনবেন, চীন, জাপান, ভারত ইত্যাদি থেকে, সরকারকে সেখানেও একটা ট্যাক্স দিতে হবে। এরপরে সম্পূরক কর। সম্পূরক করও এক ধরনের আমদানি কর, কিন্তু এটা বিলাস দ্রব্যের উপরে প্রযোজ্য। ধরেন আপনি গাড়ি কিনছেন, এসি, টিভি, ফ্রিজ, তারপরে অ্যালকোহল, এগুলো কিনছেন, এইটার উপরে যে আমদানি কর তাকে বলা হচ্ছে শুল্ক। আবগারি শুল্ক, এটি হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত বিভিন্ন পণ্যের উপরে কর। আর নন জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন সময় চুক্তি বা বেচা কেনা এগুলো করতে গেলে সরকারি যে স্ট্যাম্প আপনারা ব্যবহার করি, সেগুলো হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। এগুলো থেকেও সরকার ইনকাম করে। এবার দেখেন তো, আপনি কতবার সরকারকে ট্যাক্স দিই, একটু হিসাব করেছেন? মানে আপনি ওই যে 3.5 লাখ টাকা, 3,60,000 টাকা ইনকাম করেছিলেন, ওখান থেকে সরাসরি আপনার কাছ থেকে সরকার 36,000 টাকা কেটে নিছে আয়কর হিসেবে। এরপরে আপনার যে জমিতে বাড়ি করে আছেন, তার জন্য ওই যে 3,36,000 টাকা, 60,000 টাকা ইনকাম করে 36 বাদ দিয়ে দিলেন, ওই টাকা থেকে আপনার কাছ থেকে আবার ভূমি কর নিচ্ছে, ওই কর থেকে আপনাকে উন্নয়ন কর নিচ্ছে। আপনি যে কোনো প্রোডাক্ট, সাবান কিনেন, বিস্কুট কিনেন, কলম, খাতা, পেন্সিল, বই যা কিনেন, সেখান থেকে ভ্যাট, ট্যাক্স, এই আমদানি শুল্ক এগুলো নিচ্ছে। মানে একজন মানুষের কাছ থেকে সরকার এই এতগুলো বার বা অসংখ্যবার, বা আমি যদি বলি অসংখ্যবার ট্যাক্স নেয়।
আপনারা আখের রস বের করা দেখেছেন মেশিনের মাধ্যমে পিষে, মেশিনে দুইটা চাকা ঘুরে আর আখ এখানে ছেড়ে দিলে পিষে বের হয়। একবার মানে ওই পাশে ঢুকানোর পরেই আখের অধিকাংশ রস বের হয়ে যায়। এই প্রথমবার আপনাকে যখন ওই মেশিনের মধ্যে ঢুকানো হয়েছিল, আপনার অধিকাংশ রস মানে টাকার একটা বড় অংশ আয়কর হিসেবে বের হয়ে গেছে। তারপরেও কিন্তু আখের রসওয়ালা আখকে ছেড়ে দেয় না, আবার ভাঁজ করে, আবার ঢুকায়, আবার ভাঁজ করে, আবার ঢুকায়। এরকম করতে করতে যখন দেখে বিন্দু অনুপরিমাণ আর রস বের হচ্ছে না, তখন তাকে ছেড়ে দেয়। আমাদের কাছ থেকে সরকার ঠিক এইভাবেই ট্যাক্স আদায় করে, বারবার একবার ঢুকায়, আবার ভাঁজ করে, আবার ঢুকায়, আবার ভাঁজ করে, আবার দেয়। এভাবে আমরা ট্যাক্স দিই সরকারকে, ঠিক আছে? আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবেন নিচের কোনটি প্রত্যক্ষ কর, নিচের কোনটি পরোক্ষ কর। সো এই দুইটা অংশ মুখস্থ করে ফেলতে হবে। এরপরে যাই, আমরা এবার ব্যাংকিং সেক্টরটা দেখব। কর টর তো দেখলাম কিভাবে কর আদায় হয়, এবার ব্যাংকিং সেক্টরটা দেখব যে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের ক্যাটাগরিটা কেমন। দেখেন, ব্যাংকিং সেক্টরে প্রধান প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এবার কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আর এক ধরনের ব্যাংক থাকে যাকে বলা হয় তফসিলি ব্যাংক। ঠিক আছে, ভালো করে বুঝেন ব্যাংকের এই ফাংশনটা। ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এরপর কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আরো অনেকগুলো ব্যাংক থাকে যেগুলোকে বলা হচ্ছে তফসিলি ব্যাংক। এই তফসিলি ব্যাংক তিন ভাগে বিভক্ত: এক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক; দুই, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক; তিন, বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশের প্রেক্ষিতে তফসিলি ব্যাংক তিন প্রকারের হয়ে থাকে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংকের মালিক রাষ্ট্র নিজেই, কিন্তু সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক। দেখেন, বাংলাদেশে বর্তমানে 6টি বাণিজ্যিক ব্যাংক আছে: সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে বাংলাদেশে কয়টি তফসিলভুক্ত ব্যাংক আছে, বাংলাদেশে কয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে, কয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে, বাংলাদেশে কয়টি বিশেষায়িত ব্যাংক আছে, নিচের কোন ব্যাংকটি তফসিলভুক্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, নিচের কোনটি বাংলাদেশের বিশেষায়িত একটি ব্যাংক। এভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে সব মুখস্থ করে ফেলতে হবে ফ্লোচার্ট দেখে। তাহলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কি করে? মূলত ব্যবসা বাণিজ্য করে, ঋণ দেয়, মুনাফা অর্জন করে। সহজ কথা, বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে ঋণ দেয়া এবং ঋণ থেকে সুদ আদায় করা, মুনাফা আদায় করা। এটাই হচ্ছে বাণিজ্য, ব্যাংকের ব্যবসা তো এটাই, তাই না? তো এই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে সরকার নিজেই এই 6টি ব্যাংকের মাধ্যমে বাণিজ্য করে থাকে, ঋণ দেয় আর সুদ নেয়। এরপর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এটিও আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। মানে দেশীয় কোম্পানির বা মালিকানার অধীনেও বাণিজ্যিক ব্যাংক আছে বেসরকারি, আবার বিদেশিদের অধীনেও আছে। বাংলাদেশে এটা তাহলে আছে কয়টি? 6টি। বাংলাদেশের দেশি বাণিজ্যিক ব্যাংকের, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা আগে 43টি ছিল, কিছুদিন আগে 5টি ইসলামী ব্যাংককে একত্রিত করে এক জায়গায় করা হয়েছে। এরপরে দেখেন বিদেশি ব্যাংক, বিদেশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, তফসিলভুক্ত বেসরকারি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, বাংলাদেশে বর্তমানে এই 9টি বেসরকারি বিদেশি বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। যেমন দেখেন ব্যাংক আল আরাফা, এগুলো জাস্ট একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসবে না, নিচের কোনটি বিদেশি ব্যাংক কোনটি দেশি ব্যাংক এটি আসার কথা না, তারপরেও একবার দেখে রাখবেন যে এই ব্যাংকগুলো আপনি নাম কখনো না কখনো শুনেছেন, দেখেছেন, বিভিন্ন শহরে বাজারে এদের শাখা দেখেছেন। এই 9টি ব্যাংক এর মালিকানা বাংলাদেশের নয়, বাংলাদেশের কোনো মানুষের নয়, বিদেশ থেকে পরিচালিত হয়। লাস্ট ওয়ান হচ্ছে বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক। আপনি যদি সোনালী ব্যাংকে যান, সোনালী ব্যাংক থেকে আপনি বাড়ি বানানোর জন্য ঋণ নিতে পারেন, তারপরে ব্যবসা করার জন্য ঋণ নিতে পারেন, আপনি হচ্ছে আরও বিভিন্ন কাজে ঋণ নিতে পারেন। কিন্তু আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকে যান, আপনি কৃষির বাইরে অন্য কোনো সেক্টরে এখানে ঋণ পাবেন না। তাহলে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, এই 3টি ব্যাংক শুধু ডেডিকেটেড সেক্টরের জন্য
কাজ করে। তার মানে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, দেখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সারা বাংলাদেশে কৃষি বিষয়ে কৃষির উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে, স্পেশালি রাজশাহী রংপুর বিভাগের জন্য, কারণ রংপুর আর রাজশাহী আগে একই বিভাগ ছিল, এই জন্য রাজশাহী এবং রংপুর বিভাগ অঞ্চলে যারা কৃষক আছেন তাদের জন্য স্পেশাল যে ব্যাংকটা তাদের সেটা হচ্ছে রাকাব, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আপনার চট্টগ্রামে বাড়ি, আপনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে মানে লিগ্যাল ওয়েতে ঋণ নিতে পারবেন না। আপনি প্রবাসী আছেন, প্রবাসীর মানে বিভিন্ন কাজের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে ঋণ নিতে হবে। তার মানে এই ব্যাংকগুলো থেকে আপনি যে কোনো পারপাসে ঋণ নিতে পারেন, এই জন্য এগুলো সাধারণ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আর এই তিনটে ব্যাংক থেকে ওই তিনটি সেক্টর বাদে অন্য কোনো সেক্টরের জন্য আপনি বাড়ি বানানোর জন্য কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না, আপনি ব্যবসা করার জন্য এখান থেকে ঋণ নিতে পারবেন না। আপনি পারবেন আপনার কৃষি কাজের জন্য একটা পাওয়ার টিলার দরকার, একটা ট্রাক্টর দরকার, কিছু মেশিনারিজ কিনবেন, তার জন্য এখান থেকে ঋণ নিতে পারবেন। এগুলোর জন্য এগুলোকে বলা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এগুলো এই ফ্লোচার্টটা সুন্দর করে আয়ত্ত করে ফেলবেন, খাতায় লিখে লিখে মুখস্থ করে ফেলবেন। পরের টপিকে আমরা যাব, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। একটু আগে দেখছিলাম কেন্দ্রীয় ব্যাংক, তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যে বেসিক তথ্যগুলো না জানলেই নয়, সেটা অবশ্যই আপনাকে আমি এবার বলে দিব। দেখেন বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এখানে আসলে বোঝার তেমন কিছু নাই, জাস্ট এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই প্রত্যেকটা যে কয়টা লাইন আছে আমার স্লাইডে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে, প্রত্যেকটাই প্রশ্ন আকারে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং ভবিষ্যতেও আসবে। সো আপনাকে অবশ্যই এটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এটি প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16ই ডিসেম্বর, মানে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, মানে বিজয় অর্জন করলো, সেদিন থেকে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই ব্যাংকের নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। 16ই ডিসেম্বর এই ব্যাংকের নাম চেঞ্জ করে বাংলাদেশ ব্যাংক রাখা হয়। এটি বাংলাদেশের সরকারের ব্যাংক। সরকার এই যে এত ব্যয় করে, এই ব্যয়ের টাকা দেয় কে? বাংলাদেশ ব্যাংক দেয়। বাংলাদেশ সরকার এই যে ভ্যাট ট্যাক্স কর থেকে আয় করছে, বিদেশ থেকে সাহায্য নিয়ে আসছে, ঋণ নিয়ে আসছে, অনুদান নিয়ে আসছে, এই টাকাগুলো রাখে কোথায়? বাংলাদেশ ব্যাংকে। ঠিক আছে, তার মানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ ব্যাংক পরিচালনার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ আছে। বাংলাদেশের ব্যাংকের শাখা হচ্ছে 10টি। বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? 10টি। বাংলাদেশ ব্যাংকের কোড হচ্ছে বিডিটি। দেখবেন বিডিটি, টাকার, আমাদের টাকার সঙ্গে বিডিটি লেখা থাকে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কোড। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের, মানে বাংলাদেশ ব্যাংক যে ভবন বিল্ডিং সেটার স্থপতি শফিউল কাদের। আচ্ছা, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আনম হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের জাস্ট এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকের 10ম শাখা ময়মনসিংহ। ময়মনসিংহের পরে বাংলাদেশ ব্যাংকের আর কোনো শাখা আসে নাই। আর এই দুটো তথ্যও পড়ে নেবেন। বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের। এইবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আমার ক্লাস যারা এই মুহূর্তে করছেন তাদের কয়জনের নিজের অথবা বাবা মা বা পরিবারের কারো বাংলাদেশ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে নাকি? আপনার পরিবারের, আপনার নিজের কারো বাংলাদেশ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে নাকি? বাংলাদেশ ব্যাংকে আপনি টাকা রাখেন অথবা বাংলাদেশ ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন, এরকম ঘটনা আছে নাকি? থাকলে আমাকে একটু জানান। হ্যাঁ, তারপরে এই ব্যাপারে পরে আসছি। এরপরে আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। বাংলাদেশ ব্যাংক মূলত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কি কি করে দেখেন। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংকের দায়িত্ব পালন করে। সরকারের ব্যাংক হিসেবে কি দায়িত্ব পালন করে কি বললাম? ওই যে বিভিন্ন সোর্স থেকে ইনকাম করা টাকা এই ব্যাংকেই বাংলাদেশ ব্যাংক জমা রাখে নিজ ব্যাংকে। আর বিভিন্ন খরচ, এখানে রাস্তা হবে, ওইখানে ব্রিজ কালভার্ট হবে, বিমানবন্দর হবে, ইত্যাদি ইত্যাদি হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হবে। ওই যে অর্থ মন্ত্রণালয়ে দেখলাম যে এরা এই বিষয়গুলো সামলায়। ফাইনালি টাকার লেনদেন, ক্যাশ লেনদেন করে বাংলাদেশ ব্যাংক। ধরেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট তৈরি করেছে, তো এই বাজেটের টাকা কে দিবে? টাকা কি অর্থ মন্ত্রণালয়ের হাতে আছে? টাকা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের হাতে নাই।
অর্থ মন্ত্রণালয়ের একটা ডিপার্টমেন্ট আছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বাংলাদেশ ব্যাংক নিজের হাতে টাকা জমা রাখে, আয়ের টাকাও জমা রাখে, ব্যয়ের টাকাও খরচ করে। এই হচ্ছে সরকারের ব্যাংক। পরেরটা হচ্ছে মুদ্রা প্রচলন। দেশের জন্য আজকে 500 টাকার, 100 টাকার, 1000 টাকার, 10 টাকার, 20 টাকার নোট ছাপাতে হবে। এই নোট কি কখনো আপনি দেখেছেন? সোনালী ব্যাংক নোট ছাপিয়েছে, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক নোট ছাপিয়েছে, কৃষি ব্যাংক? না, তাদের কারো অধিকার নেই নোট ছাপানোর। একমাত্র বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের এই অধিকার। মুদ্রার মান নিয়ন্ত্রণ। মুদ্রার মান নিয়ন্ত্রণ মানে বিদেশি ডলার কয় টাকায় কিনবো আর কয় টাকায় বেচবো, এটা হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ, ঋণের হার কত হবে, কত পার্সেন্ট সুদ দিয়ে ঋণ দেওয়া যাবে, এই সবগুলো নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। ঋণের শেষ আশ্রয়স্থল, আপনি মনে করেন ডিবিবিএল, আইএফআইসি বা অন্য যে কোনো ব্যাংকে গেছেন ঋণ নিতে 4000 কোটি টাকা, ঠিক আছে? ঋণ যখন নেবেন অল্প স্বল্প নিয়ে তো লাভ নাই, 4000 কোটি টাকা ঋণ নিতে গেছেন কোথায়? সোনালী ব্যাংকেই গেছেন মনে করেন। এইবার সোনালী ব্যাংকের ড্রয়ারে এই 4000 কোটি টাকা নাই, কিন্তু আপনি সোনালী ব্যাংকের একজন কাস্টমার, ক্লায়েন্ট। সো সোনালী ব্যাংক আপনাকে বলবে, বস আপনি 5 মিনিট বসুন, একটু চা কফি খান, টাকার ব্যবস্থা করছি, টাকা আসছে। এবার সোনালী ব্যাংক এক দৌড় দিয়ে চলে গেছে বাংলাদেশ ব্যাংক, কারণ সে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে গিয়ে বলছে যে বস আমাকে 4000 কোটি টাকা ঋণ দিতে হবে। 4000 কোটি টাকা না, মনে করেন সোনালী ব্যাংকের অধীনে 3000 কোটি টাকা আছে আর 1000 কোটি টাকা শর্ট। এইবার সোনালী ব্যাংক দৌড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে বলছে যে বস আমাকে 1000 কোটি টাকা দেন, কিছু সময়ের জন্য ধার দেন। আপনি গেছেন সোনালী ব্যাংকের কাছে ঋণ নিতে, আর সোনালী ব্যাংক গেছে বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ নিতে। আপনি সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ নিতে যাইতে পারবেন না। এই জন্যই জিজ্ঞেস করলাম যে আপনার কোনো পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকে আছে নাকি? না, অসম্ভব। বাংলাদেশের কোনো মানুষের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট বাংলাদেশের ব্যাংকে থাকতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংক ব্যক্তিগত লেনদেন করে না। বাংলাদেশ ব্যাংক ঋণ দেয় অন্য ব্যাংকে, আর অন্য ব্যাংক থেকে আপনি ঋণ নেন। সো সে শুধু মালিকের কাজ করে। তো এই যে সোনালী ব্যাংক দৌড় দিয়ে গিয়ে ঋণ নিল, এই ঋণের শেষ আশ্রয়স্থল তাহলে কোথায়? সেন্ট্রাল ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। এবার মনে করেন সোনালী ব্যাংকের কাছেই যাই বা জনতা ব্যাংক প্রচুর রেভিনিউ করেছে, এই রেভিনিউয়ের টাকা, এই প্রফিটের টাকা জমা রাখে এই সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকেই। তার মানে তারা ঋণও নিতে যাচ্ছে ওই বাংলাদেশ ব্যাংকে, আবার নিজের লাভের টাকাও জমা রাখতে যাচ্ছে ব্যাংকেই। এজন্য ব্যাংকের ব্যাংকার। নিকাশ ঘর, ব্যাংকগুলোর সারাদিনের লেনদেন শেষে একে অপরের কাছে দেনা পাওনা হয়, এই দেনা পাওনার হিসাব নিকাশ ফাইনালি শেষ করে বাংলাদেশ ব্যাংক। এটাকে বলা হয় নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। একজন বলছে পরীক্ষা দিব কিভাবে? আব্দুল কাদের পরীক্ষা দিতে হলে আমাদের অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংকটা কিনতে হবে। যদি আপনি বইটি না কিনেন তাহলে কমেন্টে দেয়া আছে কিভাবে বইটি কিনবেন, আর যদি বইটি কিনে থাকেন তাহলেও ওই প্রসেস ফলো করেন, লাইনে প্রয়োজনে কল দেন, একটা লিঙ্ক পাঠানো হবে, আপনি যেই নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বইটা কিনেছেন সেটা ইনবক্স করতে হবে। আমাদের যারা প্রতিনিধি আছে তারা আপনাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেবে। প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? বুঝতে না পারলে একটু হেল্পলাইনে কল করে ডিটেল শুনে নেন। আচ্ছা, আমরা একটু সামনে যাই। এবার আমরা তফসিলি ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্র্যাকটিক্যালি কিছু পার্থক্য দেখব, যে কেন কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা কি কি আর তফসিলি ব্যাংক আসলে কি কি করে। দেখেন আমি এখানে কয়েকটা অপশন রেখেছি। মালিকানা, কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা কার? কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা সরকারের। কেন্দ্রীয় ব্যাংকের মালিক অবশ্যই সরকার। আর তফসিলভুক্ত ব্যাংকের মালিক সরকার বা বেসরকারি, উভয়ই হতে পারে। তফসিলি ব্যাংকের মালিক সরকারও হতে পারে, যেমন দেখেছি আমরা সোনালী, রূপালী, জনতা, এগুলো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক, এগুলোর মালিক সরকার। আবার আমরা দেখছি মার্কেন্টাইল ব্যাংক, আমরা দেখছি সিটি ব্যাংক, এগুলো তফসিলভুক্ত ব্যাংক, কিন্তু এগুলোর মালিক সরকার নয়, এগুলোর মালিক ব্যক্তি বা প্রতিষ্ঠান। আচ্ছা, মুদ্রা প্রচলনের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের আছে কিন্তু তফসিলি ব্যাংকের নেই। মুদ্রার মান নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের আছে, তফসিলভুক্ত ব্যাংকের নেই।
ঋণ নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের আছে কিন্তু তফসিলভুক্ত ব্যাংকের নেই। আমানত গ্রহণ কেন্দ্রীয় ব্যাংক করে না। আমানত গ্রহণ বা আপনার টাকা জমা কেন্দ্রীয় ব্যাংক রাখে না। আর এই যে তফসিলভুক্ত ব্যাংক, এদের কাজই হচ্ছে আমানত গ্রহণ করা, এটাই ব্যবসা। তাহলে আমানত গ্রহণ এরা করে। প্রফিট বা মুনাফা কেন্দ্রীয় ব্যাংক করে না। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক আপনার কাছে টাকা আপনার নেয় না, আপনাকে ঋণ দেয় না, তাই তারা মুনাফা করে না। কিন্তু তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যই হচ্ছে মুনাফা বা লাভ করা। সো এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড তফসিলভুক্ত ব্যাংকের পার্থক্যটা কি। আব্দুল কাদের, আপনাকে বলেছি কিভাবে পরীক্ষা দিবেন। আচ্ছা, বাংলাদেশের মুদ্রা, এবার আমরা যাব বাংলাদেশের মুদ্রা। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে, আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের সরকারি মুদ্রা নিচের কোনটি, আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি ব্যাংক নোট, ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে, এই টাইপের। আপনার পকেটে অহরহ এই টাকাগুলো ঘুরে বেড়ায়, কিন্তু আপনি হয়তো খেয়াল করেন না, পরীক্ষার হলে গিয়ে পারবেন না। সো একটু খেয়াল করি, সরকারি নোট স্বাক্ষর থাকে, স্বাক্ষর থাকে অর্থ সচিবের। সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, আর বেসরকারি নোটে স্বাক্ষর থাকে ব্যাংকের গভর্নরের। গভর্নরের সংক্ষেপে লিখি গর্ব হয়ে গেল, গভর্নরের। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে বেসরকারি নোটে। এবার দেখেন তো, সরকারি নোট হচ্ছে দুইটা, 2 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এই দুটি নোটকে বলা হয় সরকারি নোট। এখনই আপনার কাছে টাকা থাকলে দেখেন, 2 টাকার নোটেও অর্থ সচিবের স্বাক্ষর আছে, 5 টাকা নোটেও অর্থ সচিবের স্বাক্ষর আছে। এবার আপনার কাছে যদি থাকে 10 টাকা, তারপরে হচ্ছে 10-এর পরে কত, 20 টাকা, তারপরে 50 টাকা, তারপরে নোট হচ্ছে 100 টাকা, 100-র পরে বাংলাদেশে আছে 200 টাকা, 200-র পরে আছে 500 টাকা, 500 টাকার পরে আছে 1000 টাকা। এই টাকাগুলোতে বের করে দেখেন স্বাক্ষর আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। তাহলে বাংলাদেশে ব্যাংক নোট কয়টি? তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। ব্যাংক নোট মোট 60টি আর সরকারি নোট মোট 2টি। এগুলো জাস্ট একবার দেখে রাখবেন, তাহলেই পারবেন। এরপর আমরা যাই বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে দেশের উন্নয়নের জন্য একটা পরিকল্পনা, অনেকটা বাজেটের মতো। বাজেট আলাদা জিনিস, অর্থনৈতিক পরিকল্পনাটা আরেকটু মানে অ্যাডভান্স। বাজেট তো হয় শুধু 1 বছরের জন্য, আর পরিকল্পনাটা হয় 5 বছরে, 1 বছরের হয়, 5 বছরের হয়, 10 বছরের হয়, 50 বছরের হয়, 100 বছরের হয়। আগামী 100 বছর পর আমাদের দেশের অর্থনীতি কেমন হবে সেটা পরিকল্পনা করা যেতে পারে, 5 বছর পর, 10 বছর পর ইত্যাদি। এই পরিকল্পনা কাজ করে পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি দপ্তর পরিকল্পনা কমিশন। ঠিক আছে, এই পরিকল্পনা কমিশনের অফিস ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এখানে লেখা আছে পরিকল্পনা মন্ত্রণালয়। এখানে আপনার একটি স্বপ্ন আছে। আমি ঢাকায় একটা জব করতাম, এই পরিকল্পনা মানে কমিশনের অফিসের পাশেই আমার অফিস ছিল। তো ওইখানে প্রত্যেকদিন অফিসে যাইতাম, ওই বিল্ডিংটার সামনে দিয়ে, আর দেখতাম যে অর্থ কি বলে পরিকল্পনা কমিশন, এখানে আপনার একটি স্বপ্ন আছে। তো আমি চিন্তা করতাম এখানে আমার একটি স্বপ্ন কেমনে আছে। তো পরে চিন্তা করে বুঝলাম যে আমি স্বপ্ন দেখি যে আমি মানে অর্থনৈতিক সলভেন্সি অর্জন করব, আমার পরিবারকে ভালো করে সাপোর্ট দিব, হ্যাঁ, আমার হয়তো একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তা করি। এইবার সরকার পরিকল্পনা করে যে আগামী 1 বছর, 2 বছর, 10 বছর পর আমার দেশের অর্থনীতি কেমন হবে, মানুষ কি খাবে, মানুষের আয় ইনকাম কিভাবে বাড়ানো যাবে, সবকিছুই কিন্তু এই জায়গা থেকে পরিকল্পনা হয়। এর উপরে ডিপেন্ড করে আমার আয়
বাড়ে, আমার ব্যয় বাড়ে, আমার আয় ব্যয় কমে, আমি গাড়ি কিনতে পারি অথবা গাড়ি বেচতে পারি। এই সব কিছুই মূলত এই পরিকল্পনা কমিশনের পরিকল্পনা অনুযায়ী দেশে হয়ে থাকে। এই জন্যে তারা বলে এখানে আপনার একটি স্বপ্ন আছে, ঠিক আছে? আপনার যে স্বপ্ন আপনি চাকরি পাবেন, বিসিএস ক্যাডার হবেন, এই বিসিএস ক্যাডারের বেতন কত হবে, এইগুলো কিন্তু পরিকল্পনা কমিশন মানে বিভিন্ন চেইনের মাধ্যমে করে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1972 সালের 31 জানুয়ারি। এর চেয়ারম্যান হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী, আর বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী, আর সহসভাপতি হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। আর এটি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পাবলিক পলিসি, ঠিক আছে? তো এই হচ্ছে পরিকল্পনা কমিশন। এবার পরিকল্পনা কমিশন একটি পরিকল্পনা করে, অন্য অনেকগুলো পরিকল্পনার মধ্যে একটি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। তার মানে আগামী 5 বছর এই দেশের অর্থনীতি কেমন হবে সবকিছু নির্ধারণ করা, পরিকল্পনা করার নাম হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই পঞ্চবার্ষিক পরিকল্পনা পৃথিবীতে প্রথম করেছিলেন সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্টালিন। তার থেকেই বিভিন্ন দেশ আমরাও ধার করেছি এই ব্যাপারটা। তো এটা পরিকল্পনা কমিশন প্রণয়ন করে। বাংলাদেশে এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথমটি ছিল 1973 থেকে 1978। আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে এ পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কোন ডিপার্টমেন্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে, পৃথিবীতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কে করেছিলেন বা পঞ্চবার্ষিক পরিকল্পনার জনক কে। আবার জিজ্ঞেস করবে বাংলাদেশে সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা কততম ছিল, 8ম ছিল। আবার বলবে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে। এভাবে দেখেন 8 নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল 2021 থেকে 2025, এখন 26 চলছে কিন্তু এখনো পঞ্চবার্ষিক পরিকল্পনা এই যে দেশে নানা অস্থিরতা গেল এই জন্য প্রণীত হয়নি। এই হচ্ছে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবার হচ্ছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, এটা নিয়ে গত ক্লাসে একটু বলেছিলাম, আজকে আরেকটু বলি। একনেক হচ্ছে দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ইকোনমিক কাউন্সিল। দেশে যত ক্ষয় খরচ হয়, মানে আমি বললাম যে টাকা ইনকাম করে অর্থ বিভাগ, তার অর্থ মন্ত্রণালয়ের অর্থ রাজস্ব বিভাগ। ভালো করে খেয়াল করি, একটি দেশ চালাতে হলে টাকা লাগে, সহজ করে বোঝেন, দেশ চালাতে হলে টাকা লাগে। এই টাকার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে দেশের অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের 5টি ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে একটি ডিপার্টমেন্টের নাম রাজস্ব বিভাগ। এই রাজস্ব বিভাগ অর্থ জনগণের কাছ থেকে আদায় করে এনবিআর এর মাধ্যমে। এরপরে সেই টাকাটা বাংলাদেশ ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেটা বাংলাদেশ ব্যাংক, সেখানে জমা রাখে। এরপর টাকা তো কালেক্ট হয়ে গেল, এরপর সরকার সিদ্ধান্ত নিল যে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত রেল লাইন ডাবল লাইন বসানো হবে। তাহলে তো এর জন্য টাকা লাগবে, তাই না? এই ডাবল লাইন যে বসানো হবে এইটা যোগাযোগ মন্ত্রণালয় পরিকল্পনা করলো যে ডাবল লাইন বসাতে আমাদের 4,000 কোটি বা 10,000 কোটি টাকা লাগবে। টাকা কি যোগাযোগ মন্ত্রণালয়ের হাতে আছে? না, টাকা কার হাতে আছে? বাংলাদেশ ব্যাংকের হাতে, মূলত অর্থ মন্ত্রণালয়ের হাতে। এইবার এই পরিকল্পনাটা যোগাযোগ মন্ত্রণালয় আবার পরিকল্পনা কমিশনের সঙ্গে যুক্ত হয়ে করেছে, হ্যাঁ, তাদের সঙ্গে অ্যাটাচড হয়ে করেছে। এরপর এই যে রেল লাইন বসানো হবে, এই টাকা লাগবে, টাকা কার কাছে আছে জানো? বাংলাদেশ ব্যাংকের হাতে আছে। বাংলাদেশ ব্যাংকে কি ব্যাংকে এবার যোগাযোগ মন্ত্রণালয়কে টাকা দিয়ে দিবে? না, দিবে না। এবার একটা মিটিং হবে, একনেকে মিটিং হবে। এই একনেকের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এর চেয়ারম্যান হচ্ছেন অর্থমন্ত্রী। একনেকে এবার এই মিটিংয়ে এই আলোচনা উঠেছে যে আমাদের পরিকল্পনা কমিশন এবং যোগাযোগ মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নিয়েছে, প্ল্যান করেছে যে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত রেল লাইন ডাবল করা হবে। এটার জন্য 10,000 কোটি টাকা লাগবে। তো এটাকে আমরা এই কাজটা করব। তখন এই মিটিংয়ের যারা ছিল, এই যে এই মিটিংয়ে এই পাবলিকগুলো থাকবে, পরিকল্পনা মন্ত্রী মানে এই 12টি পদ, 12টি ডিপার্টমেন্ট থাকবে এই মিটিংয়ে, একনেকের মিটিংয়ে। এবার এই 12 জন সম্মতি দিল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা করাই যায়। এবার অনুমোদন দিয়ে দিল। একনেকে অনুমোদন হওয়ার পরে এই অনুমোদনের পত্রটা চলে যাবে যোগাযোগ মন্ত্রণালয়ের হাতে, পরিকল্পনা কমিশনের হাতে। এইবার ওই যে অনুমোদন পত্র, ওইটা নিয়ে যোগাযোগ মন্ত্রণালয় যাবে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ অর্থ বিভাগের কাছে।
অর্থ বিভাগ তার মানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মানে বাংলাদেশ ব্যাংকের কাছে ওইটা পাঠাই দিবে। এইবার বাংলাদেশ ব্যাংক টাকা দিবে, তবেই না কাজ শুরু হবে। বুঝতে পারছেন কেমনে হয় কি? এইভাবেই হয় বিষয়টা। খুব মানে বুঝতে না পারলে জটিল, কিন্তু একটু ফিল করলে খুব সহজ। আপনার পরিবার দিয়ে চিন্তা করেন। শেষ উদাহরণটা দিই। ধরেন আমরা আপনার জন্য একটা বই তৈরি করেছি, অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক। এই বইটার দাম ৩৫০ টাকা। আপনি চাকরির প্রিপারেশন নিচ্ছেন। চাকরির প্রিপারেশন নিতে গিয়ে সায়েন্সের ক্লাসে এসে শুনেছেন যে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংকটা কিনলে খুব ভালো করে চাকরির প্রস্তুতি নেওয়া যাবে। মাগার টাকা তো আপনার হাতে নাই, আপনি তো বেকার, কাজ করেন না, চাকরি করেন না, ইনকাম করেন না। এইবার আপনি প্ল্যান করে ফেলেছেন যে এই বইটা আমাকে কিনতেই হবে, পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে, কিন্তু টাকা তো আপনার কাছে নেই। টাকা কার কাছে আছে? আপনি ইনকাম করেন, আপনার আব্বা ইনকাম করে। এইবার আব্বার কাছে গিয়ে হাত পাও ডলতে ডলতে বলতেছেন যে আব্বা, এই যে আমি তো ইংলিশ মজা জবে ক্লাস করি, ফ্রি ক্লাস করাচ্ছে ওইখানে, তো ওনারা বলছেন যে সুন্দর ভালো একটা বই আছে, এই বইটা কিনলে আমার চাকরির প্রস্তুতিটা খুব ভালো হবে। এটা যদি আমি করতে পারি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবো, আর এরপরে আমি হচ্ছে একটা ভালো ইনশাল্লাহ চাকরি পেয়ে যাব। তখন দেখেন আপনাকে কত ভালো রাখি, আপনাদের আমি মানে সেবা করবো ইত্যাদি ইত্যাদি বললেন। এইবার এই যে এত কাজ করতেছেন আপনি, এতক্ষণ পরিকল্পনা কমিশনের কাজ করলেন, এতক্ষণ আপনি যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ করলেন, এতক্ষণ যে উদাহরণটা দিলাম, এইবার ফাইনালি টাকা আছে মনে করেন যে ইনকাম করে আপনার বাবা, আর আছে আপনার মায়ের হাতে। টাকাটা গচ্ছিত আছে আপনার মায়ের হাতে। এখানে আপনার বাবা যতক্ষণ না গ্রিন সিগন্যাল দিচ্ছে, আপনার মাকে বলছে এই ওকে ৩৫০টা টাকা দিয়ে দাও, বইটা কিনুক। এই যে আপনার বাবা অনুমোদন করলো, এখানে আপনার বাবা হচ্ছে একনেক, ঠিক আছে? আর আপনার মা যে কাছ থেকে ৩০০ টাকা ৩৫০ টাকা দিয়ে দিল, এইটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক। আর আপনি হচ্ছেন অন্য অর্গান। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও না বুঝতে পারলে আমি আর বুঝাইতে সক্ষম হচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থ ব্যবস্থা খুব সংক্ষেপে পড়লাম। আপনি বই থেকে আমি যে তথ্যগুলো পড়ালাম, যে টপিকগুলো পড়ালাম অবশ্যই পড়বেন। বইয়ে আরও কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উত্তর কিছু তথ্য পাবেন, সেগুলো ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, এইবার দেখেন বাংলাদেশের সম্পদে যাব আমি। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে কৃষি সম্পদ। কৃষি সম্পদে গেলেই আমাদের প্রথমে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে ধান। এই এখন এর পর থেকে মানে অধিকাংশ জায়গায় আসলে মুখস্থ করার, বোঝার খুব জটিল কিছু নাই। তারপর আমি একটু বলে দিই। দেখেন বাংলাদেশে 3 ধরনের ধান চাষ হয়, এবং মনে রাখবেন আমি স্লাইডে যে লাইনগুলো, যে শব্দগুলো, যে বাক্যগুলো লিখেছি, সেই প্রত্যেকটাই বিগত সালে এবং ভবিষ্যতে আসবে এরকম প্রশ্ন। ঠিক আছে? প্রত্যেকটা লাইনই একের অধিক প্রশ্ন। যেমন একটু বলি, এখানে আমি বলছি বাংলাদেশে 3 ধরনের ধান চাষ হয়। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করে বাংলাদেশে কয় ধরনের ধান চাষ হয়? 3 ধরনের। এবার আমি বললাম আউশ, আমন, বোরো। আপনাকে বলল নিচের কোন জাতের ধানটি বা নিচের কোনটি বাংলাদেশের ধান চাষের মৌসুম বা মৌসুম নয়। আউশ একটা মানে ধানের কিন্তু নাম না। আউশ একটা মৌসুম, আমন একটা মৌসুম, বোরো একটা মৌসুম। বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে ধান কাটা চলছে, এটা কিন্তু বোরো মৌসুমের ধান চলছে। ঠিক আছে? সো এটা, এগুলো আপনার মাথায় রাখতে হবে। বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদন হয়, 3-এর মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় বোরো মৌসুমে, মানে এই সময় যেটা ধান কাটা হচ্ছে। আমন ধান 3 প্রকারের হয়, রোপা আমন, বোনা আমন আর বাওয়া আমন। পরীক্ষা এটাই জিজ্ঞেস করবে। বাংলাদেশের জাতীয় কৃষি দিবস 15ই নভেম্বর বা পহেলা অগ্রহায়ণ, এটাকে নবান্ন উৎসবও বলা হয়। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট, যাকে সংক্ষেপে বলা হয় ব্রি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। জিজ্ঞেস করবে বাংলাদেশের ধান গবেষণার জন্য ডেডিকেটেড প্রতিষ্ঠান কোনটি? ব্রি। ব্রি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ব্রি কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে। আচ্ছা, এই যে এটা হচ্ছে ব্রি এর অফিস। আচ্ছা, ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ, তবে এই তথ্যগুলো চেঞ্জেবল। ধরেন এই বছরে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়েছে ময়মনসিংহে, পরের বছরে জামালপুরেও হতে পারে। তবে বহুদিন থেকে এই পদটা ময়মনসিংহ নিজেই হোল্ড করে আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি চাউলের কল বা চাতাল আছে নওগাঁ জেলায়। আপনি ঘরে বসে যে রেডি চাউল খান, তার
অধিকাংশই নওগাঁ থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধান উৎপাদনে বিশ্বে চীন হচ্ছে শীর্ষে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা কেন্দ্র বা ইরি IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত। আর পূর্বী একটি ধান যা চীন থেকে নিয়ে আসা হয়। দেখেন, ধান থেকে এই কয়েকটা তথ্য আপাতত জেনে রাখেন তাহলেই চলবে। ধান থেকে, ধানের জাত থেকে কিছু তথ্য আমি আরেকটু সামনে এসে দিব। দেখেন, বাংলাদেশের জিআই পণ্য, আজকে আপনার মুখস্থ অংশে জিআই পণ্য আছে। তো জিআই পণ্য হিসেবে এ পর্যন্ত বাংলাদেশের 4 ধরনের ধান বা চাল স্বীকৃতি পেয়েছে। একটা হচ্ছে কাটারিভোগ, দিনাজপুর অঞ্চলে হয়। আরেকটা হচ্ছে তুলসীমালা ধান, শেরপুর অঞ্চলে হয়। আরেকটা হচ্ছে কালোজিরা ধান, এটাও দিনাজপুর সহ উত্তরাঞ্চল এবং বাংলাদেশের মধ্য অঞ্চলে উৎপাদিত হয়। আরেকটা হচ্ছে কিশোরগঞ্জ অঞ্চলে হয় রাতা বোরো ধান। আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোন ধানটি জিআই পণ্য বা জিআই পণ্য নয়। তাহলে বাংলাদেশে এ পর্যন্ত এটা কি, এটা কিন্তু পরিবর্তনশীল একটা তথ্য, ঠিক আছে। এই তথ্যটা পরিবর্তনশীল তথ্য। হ্যাঁ, আজ থেকে মানে যখন আরেকটা নতুন মানে জিআই পণ্য স্বীকৃতি হবে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো একটু ভালো করে খেয়াল রাখবেন। ব্রি উদ্ভাবিত কিছু উন্নত জাতের ধান। ব্রি মানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশে বীজ নিয়ে গবেষণা করার জন্য কয়েকটা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে ব্রি শুধু ধান নিয়েই গবেষণা করে। বিনা, এটি ধান সহ অন্যান্য বাংলাদেশ নিউক্লিয়ার BINA। হ্যাঁ, আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা এই যে বিনা, BINA, বাংলাদেশ মানে পারমাণবিক। হ্যাঁ, এটার ইলাবোরেশনটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ময়মনসিংহে এটা অবস্থিত, যাই হোক। তো এইটা ব্রি এবং বিনা এরা ধান, আরেকটা আছে BADC, এরা বিভিন্ন বীজ নিয়ে গবেষণা করে। তো যাই হোক, ব্রি উদ্ভাবিত কিছু ধান। আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি খরা সহিষ্ণু ধান, জিজ্ঞেস করবেন কোনটি বন্যা সহনশীল ধান, তাহলে একটু মুখস্থ করে নিতে হবে। নারিকা 1 খরা সহ্য করতে পারে, মানে মঙ্গা অঞ্চলের ধান, অনেক রোদ খরা হয় উত্তর অঞ্চলে, সেখানে হয় এই ধান। বিনা 28 বন্যা সহনশীল, বাংলাদেশের হাওড় অঞ্চলে বন্যা হয়, চলনবিল অঞ্চলে বন্যা হয়, ওই অঞ্চলের জন্য উপযোগী ধান। ব্রি 33, এটি হচ্ছে মঙ্গা এলাকার জন্য উপযুক্ত ধান। তারপর হচ্ছে বিনা 8-9, এই যে বিনা, বাংলাদেশ নিউক্লিয়ার এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন এই বিনা লবণাক্ত সহিষ্ণু ধান মানে উপকূলীয় অঞ্চলের জন্য তৈরি করেছে এটা জাত। তারপর হচ্ছে ব্রি 50 বাংলামতি সুগন্ধি চাল B2, মুড়ি খুব ভালো হয়, গামারসি দিয়ে প্রয়োগ করা হয়। পরেরটা হচ্ছে ইরাটম। এখন প্রশ্ন কি হবে সেটা বলি, জিজ্ঞেস করবে নিচের কোনটি সুগন্ধি চাল হয়, নিচের কোন ধান থেকে, কোন ধান থেকে মুড়ি ভালো হয়। হ্যাঁ, B2, ব্রি 2। এর হচ্ছে ব্রি যেগুলো আছে সেগুলোর উদ্ভাবক হচ্ছে এই ব্রি। তো এগুলো একটু মুখস্থ করে নেবেন। অনেক জাত আছে, আমি আপনার জন্য জাস্ট কয়েকটা এখানে রেখেছি, এইগুলো থেকে পড়লেই আসবে, এর বাইরে সাধারণত আসে না। এরপরে যাব আমরা পাট। আমরা জানি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। বাংলাদেশের পাট সবচেয়ে বেশি চাষ হয় ফরিদপুর জেলায়। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা, এই বৃহৎ অঞ্চলটাকে বলা হয় পাট বলয়, কারণ এই অঞ্চলে সবচেয়ে পাট ভালো হয়। পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ হচ্ছে ভারত, আর বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশে পাট দিবস পালন হয় 6 মার্চ। আর আদমজি পাটকল বাংলাদেশে এশিয়ার সবচেয়ে বড় পাটকল ছিল, এটা পরীক্ষায় আসে না, তারপরে প্রাসঙ্গিক রেখেছি। 2002 সালের 30 জুন এটি বন্ধ করে দিয়ে নতুন ফ্যাক্টরি করা হয়েছে ওইখানে। আন্তর্জাতিক পাট গবেষণা সংস্থা IJSG এটি কিন্তু ঢাকায় অবস্থিত। আর রিবন রেডিং হচ্ছে পাট থেকে ছাল ছড়ানোর একটি পদ্ধতি যা বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট আবিষ্কার করে। অনেক সময় পাট, এখনই কিন্তু পাট চাষ হচ্ছে, তাই না, এটাই পাটের মৌসুম। তো বাংলাদেশে মাঝখানে অনেক দিন প্রচুর খরা গেছে, অনেক বছর ধরে দেখা যাচ্ছে পাট মরে যাচ্ছে। পাট কেটে কি করতে হয়, পাট থেকে আঁশ ছড়ানোর জন্য পাটটা পানিতে ডুবিয়ে পচানো হয়, যাকে জাগ দেয়া বলে। তো জাগ দিতে হয়। এবার যদি পানি না থাকে তাহলে তো পাট নষ্ট হয়ে যাবে, তাই না, আঁশ ছড়ানো যাবে না। এবার যদি খরা হয়, যদি পাট জাগ দেওয়ার পর্যাপ্ত পানি না থাকে,
তাহলে যে পদ্ধতিতে পাটের ছাল ছড়ানো হয় তা ওই পদ্ধতিটাকে বলা হয় রিবন রেটিং, ঠিক আছে। আচ্ছা, পরে যাই। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন 4.5 মণ। আপনার মনে হইতে পারে এটা আবার কোনো প্রশ্ন হইলো? জব সলিউশন খুলে দেখেন, অনেকবার এই পরীক্ষায় প্রশ্ন এসছে যে একটি কাঁচা পাটের এক গাঁইটে কত মণ পাট থাকে। 4.5 মণ, এটা একটা মাপ, ঠিক আছে। পাটের পাতা থেকে সবুজ চা তৈরি করেছে বাংলাদেশ। বাংলাদেশের পাট শিল্পের জন্য নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি। পাট, এই যে পাট রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো একটু পড়ে নিন। যেমন দেখেন জুটন, জুটন হচ্ছে 30% তুলা আর 70% পাট, এটার মিশ্রণের মাধ্যমে যে কটন আবিষ্কার করা হয়েছে তার নাম হচ্ছে জুটন। এই জুটন আবিষ্কার করেছেন ডক্টর সিদ্দিকুল্লাহ। পাটের ব্যাগ থেকে, পাট থেকে পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন মোবারক আহমদ খান। পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন মাকসুদুল আলম। এই নামগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। জুটনে কয় পার্সেন্ট তুলা, কয় পার্সেন্ট পাট থাকে, জুটন কি, কে আবিষ্কার করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। পরে যাব চা। চা খেতে কে কে ভালোবাসেন বলেন তো? এই মুহূর্তে চায়ের কথা মানে চা দেখে এক কাপ চা খাইতে খুব ইচ্ছা করছে। তো চা যেহেতু এই মুহূর্তে আমার হাতের কাছে নাই, আমি পানি পান করে ফেললাম। চা সম্পর্কে এই বোর্ডে যে তথ্যগুলো আছে জাস্ট এই তথ্যগুলোই পড়ে রাখতে হবে, আর তেমন কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। দেখি একটু, বাংলাদেশে প্রথম চায়ের বাগান প্রতিষ্ঠিত হয় সিলেটের মালনীছড়ায় 1840 সালের ঘটনা, ঠিক আছে। বাণিজ্যিকভাবে প্রথম চা উৎপাদন শুরু করা হয় 1857 সালে। দেখেন এখানে একটা প্রশ্ন আছে, বাংলাদেশে চা বাগান প্রথম, মানে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথম চা বাগান শুরু হয় সিলেটের মালনীছড়ায়। আর প্রথম চা বাগান ছিল অবাণিজ্যিকভাবে, ব্যক্তিগত চা বাগান বাংলাদেশে প্রথম গড়ে ওঠে চট্টগ্রামের ক্লাব হাউসে, ব্রিটিশদের একটি প্রতিষ্ঠান। তো ওইটিও আসে পরীক্ষায়। আচ্ছা, দেশের প্রথম চা জাদুঘর, আমরা এই দুইটি তথ্য ভালো করে খেয়াল রাখবো। একটা হচ্ছে চায়ের জাদুঘর আর একটা হচ্ছে চায়ের বোর্ড। চা জাদুঘর এটি 2009 সালে শ্রীমঙ্গলে অবস্থিত, 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর চা বোর্ড, চায়ের নিলাম কেন্দ্র, চায়ের নিলাম কেন্দ্র বর্তমানে তিনটি, একটি চট্টগ্রামে, একটি মৌলভীবাজার, একটি হচ্ছে পঞ্চগড়ে। বাট চা বোর্ড মানে চায়ের বিষয়টা দেখভাল করে চট্টগ্রামের নাসিরাবাদ থেকে যে চা বোর্ড। তো দুইটা আলাদা জিনিস, চা জাদুঘর শ্রীমঙ্গলে আর চা বোর্ড চট্টগ্রামে। চা চাষ করার জন্য কি ধরনের ওয়েদার প্রয়োজন হয় সেটা একটু আমি দিয়ে রেখেছি। চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশে মৌলভীবাজারে, এরপরে হবিগঞ্জে আছে। বর্তমানে দেশে এই মুহূর্তে 172টি নিবন্ধিত চা বাগান আছে, তবে এটি পরিবর্তনশীল তথ্য। পরিবর্তনশীল তথ্য। আর বাংলাদেশে অর্গানিক চা চাষ হয় পঞ্চগড় জেলায়, 2000 সালে এই বাগান প্রতিষ্ঠিত হয়েছে। চা থেকে এই কয়টা তথ্যই পড়ে রাখবো। রেশম, আমরা জানি রেশমের জন্য সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। রেশম বোর্ড রাজশাহীতে অবস্থিত, তবে সবচেয়ে বেশি রেশম উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জে। তার মানে রেশম কি জিনিস? রেশম মানে রেশমের বাংলা সিল্ক, নাকি হইলো সিল্কের বাংলা রেশম, তাই না? তো সিল্ক বা রেশম হচ্ছে এক ধরনের সুতা। এই সুতা থেকে উন্নত মানের এবং অনেক দামি কাপড় তৈরি করা হয়, যেটার জন্য রাজশাহী খুব বিখ্যাত, এই জন্য রাজশাহীকে সিল্ক সিটি বলা হয়। রেশম বোর্ডও রাজশাহীতে অবস্থিত। রেশম চাষ হয় রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং রংপুরে। রেশম চাষের পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। রেশম চাষের পদ্ধতিকে সেরিকালচার বলা হয়। এখানে রেশম পোকা, যাকে স্থানীয়ভাবে পলু পোকা বলা হয়, এই রেশম পোকা, এই যে তুঁত গাছ, এই যে এটা পোকা দেখতে পাচ্ছেন কিনা, এই পোকা তুঁত গাছের পাতা খায়। পাতা খাওয়ার পরে তাদের একটা নির্দিষ্ট সময় বয়স হলে পেটের মধ্যে আঁশ তৈরি হয় এবং ওই মানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই পোকা থেকে মানে কি বলে সুতা সংগ্রহ করা হয়। যারা রেশমের কাপড় পরেন তারা কিন্তু মূলত এই পোকা থেকে তৈরি হওয়া সুতা দিয়ে কাপড় পরেন। আমার কেন জানি একটু গা ঘিনে ঘিনে লাগে, যদিও মানে যদি মনে করি যেটা রেশম মানে এই পোকা থেকে আসছে, যদিও দামি, কিন্তু আমার কেন জানি একটু আনইজি লাগে ওই পোশাক বা ওই কাপড়গুলো দেখলে, যদিও অনেক প্রসেসের মাধ্যমে আসে। তো যাই হোক, একটা ছোট্ট ঘটনা বলি। একবার আমাদের বাড়িতে মৌমাছির চাক
মানে বসছিল। তো একটা রাতে আমাদের এক প্রতিবেশী ভাইকে ডেকে নিয়ে, আমরা তো মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে পারবো না, তো তাকে ডাকলাম মধু সংগ্রহ করার জন্য। তো উনি এসে চাক কেটেছেন। চাক কাটার পরে দেখা যাচ্ছে যে চাকের ভিতরে মানে চিপলে তো মধু বের হয়। এখন আমি আমার ছোট বোনকে মধু খাইতে বলতেছি যে মধু খা, ভালো মধু। তো ও পিচ্চি ছিল তখন। তো ও তখন বলতেছে ওই পোকার মধু আমি খাবো না। তার মানে ওর ধারণা ছিল মধু মনে হয় কোনো গাছ থেকে বা খেজুরের যেমন রস পড়ে ওইভাবে মধু তৈরি হয়। কিন্তু ও যখন দেখে যে বাড়িতে একটা জায়গায় মানে এরকম দলা হয়ে আছে, ওইখানে কিছু পোকা উড়ে আর বসে আর উঠে চলে যায়, ভিন ভিন করে, এইটা দেখতে তার এমনি গা ঘিন ঘিনে লাগতো। তো যখন দেখে যে এখান থেকেই এই মধু হয়, তখন সে বলছে পোকার মধু খাবো না, ভালো মধু খাবো। ব্যাপারটা এরকম, তার ধারণা ছিল মধু আসলে অন্য জায়গা থেকে তৈরি হয়। তো যাই হোক, এই হচ্ছে রেশম। রেশম থেকে এই তথ্যগুলো পড়লেই চলবে। এবার আরো কিছু বৈজ্ঞানিক চাষ পদ্ধতি সম্পর্কে আপনাকে জানিয়ে দিব। আমি বললাম যে রেশম চাষের পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। ঠিক একইভাবে মৌমাছি ও যে মৌ চাষ, ওটাকে বলা হয় এপিকালচার। পাখি পালন এভিকালচার, উদ্যান বা বাগান পালন এভিকালচার, চিংড়ি চাষ প্রন কালচার, মৎস্য চাষ পিসিকালচার, আরো কিছু কালচার আছে যেমন ব্যাঙ চাষ ফ্রগ কালচার। এরকম এই কালচারগুলো থেকে আপনাকে প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞেস করবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করার পদ্ধতিকে কি বলে, মৌমাছি চাষ করার পদ্ধতিকে কি বলে, আপনাকে বলবে রেশম চাষের পদ্ধতিকে কি বলে। এই কয়েকটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে রাখবেন। আচ্ছা, সামনে যাই। বিভিন্ন ফসলের জাত, এবার একটু খেলা জমবে। আপনাকে ফসলের জাত মুখস্থ করে ফেলতে হবে। আপনাকে বলবে বাহার কিসের নাম, আপনাকে বলবে যে মহানন্দা নদী ছাড়া কিসের নাম, আপনাকে বলবে যে এই যে যেমন নাম আছে বাংলামতি ময়নামতি, যেমন দোয়েল, বলবে দোয়েল পাখি ছাড়া আর কিসের নাম, ঠিক আছে। অথবা বলবে অগ্নিস্বর উন্নত জাতের কোন ফসলের নাম। এইভাবে আপনাকে এখানে যা আছে আল্লাহর ওয়াস্তে সব মুখস্থ করে ফেলতে হবে। আরো অনেক ছিল, আমি কমায়ে এই কয়টা লিখে রাখছি, ঠিক আছে। সুতরাং আপনার কাজ হবে এই স্লাইডগুলো মুখস্থ করা। আমি বললাম যে আজকের ক্লাসে বোঝার চেয়ে মুখস্থ করার জায়গা অনেক বেশি। দেখেন, ময়না সাধারণত পাখির নাম। পাখির নাম ছাড়াও ময়না আসলে এক ধরনের ধানের নাম। ময়না, বাংলামতি, বৃষাইল, প্রগতি, চিনিগুড়া, কালোজিরা, কাঠারি ভোগ, এগুলো ধান বা চাউলের নাম। আম, মহানন্দা সাধারণত নদীর নাম, তাই না? কিন্তু নদী ছাড়াও মহানন্দা আবার আমের নামও আছে। ইলামতি, ব্রুনাই কিং, এগুলো গৌরমতি, এগুলো আমের নাম। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, অমৃতসাগর, অনুপম, বিট জবা, এগুলো উন্নত জাতের কলার নাম। আপনি কলাওয়ালা আসলে দেখবেন তাদের কাছে কত ধরনের কলা আছে, বলবে সবরি কলা, তারপরে চিনি চাম্পা কলা, সাগর কলা ইত্যাদি কলা আছে। ওর সঙ্গে এগুলোও জাত। গম, বরকত মানুষের নাম হয়, তাই না? বরকত, আকবর, কাঞ্চন, এগুলো সাধারণত মানুষের নাম, কিন্তু মানুষ ছাড়াও বরকত গমের নাম। তাহলে বরকত, আকবর, কাঞ্চন। সোনালিকা, দোয়েল, দোয়েল পাখির নাম, ওই যে বললাম দোয়েল পাখি ছাড়াও আর কিসের নাম, গমের নাম। বলাকা, আনন্দ, শতাব্দী, অগ্রণী, অগ্রণী ব্যাংক ছাড়াও অগ্রণী নামে উন্নত জাতের একটি গম আছে। ঠিক একইভাবে বাহার, মানিক, রতন, অপূর্ব, সিন্দুর, মিন্টু, ঝুমকা, শ্রাবণী। শ্রাবণী তো মেয়ে, হ্যাঁ, কিন্তু টমেটো আছে শ্রাবণী নামে। আমার ক্লাসে কোনো শ্রাবণী আছেন নাকি? তাহলে আজ থেকে আপনি মনে রাখবেন, আপনি মানুষ নন, আপনি টমেটো, এক ধরনের টমেটো। বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টু, আপনারা নিজেদেরকে আজ থেকে আর মানুষ ভাববেন না, আপনারা নিজেদেরকে আজ থেকে টমেটো ভাববেন, ঠিক আছে। আর বরকত, আকবর, কাঞ্চন, এই নামে কেউ যদি থাকেন তাহলে ভাববেন আপনি মানুষ নন, আপনি গম, ঠিক আছে। এভাবে মনে রাখবেন। রূপালী, ডেলফোস উন্নত জাতের দুটি তুলা। এছাড়া আরো আছে ডায়মন্ড, কার্টিনেল, হীরা, সুন্দরী, কুফরি, আলু। ভুট্টা হচ্ছে উত্তরণ, শুভ্রা, বর্ণালী ভুট্টার জাত। ড্রামহেড, গোল্ড ক্রস, গ্রিন এক্সপ্রেস, কেওয়াইসি, এগুলো বাঁধাকপির নাম। আমি আর বেশি বলছি না, সবগুলো মুখস্থ করে নেবেন, একটাও বাদ দেওয়া যাবে না। পরে যাই, কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ সংস্থার অবস্থান। দেখেন, আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র কোথায়, ডাল গবেষণা, গম গবেষণা, ইক্ষু গবেষণা, মৎস্য গবেষণা ইত্যাদি গবেষণা কেন্দ্র কোনটা কোথায়, আপনাকে এটা মুখস্থ করতেই হবে।
কোনো উপায় নেই, একটাও বাদ দেওয়া যাবে না। কয়েকটা বলে দিই, মানে একটু পদ্ধতি করে মনে রাখবেন। দেখেন এখানে যে কয়েকটার নাম দেখতে পাচ্ছেন এই কালার দিয়ে আমি যেটা লিখেছি, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা আর তেলবীজ গবেষণা, এই তিনটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। আবার দেখেন আম গবেষণা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। রাজশাহীকে আমের রাজধানী বলা হলেও চাপাই কিন্তু রাজশাহীর চেয়েও বেশি আম হয়, এই জন্য আম গবেষণা চাপাই অবস্থিত। তারপরে দেখেন আলু, সরি ডাল আর ইক্ষু, এই দুইটা গবেষণা কেন্দ্র পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। এছাড়া চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল, মৌলভীবাজার রেশম গবেষণা হচ্ছে রাজশাহীতে রেশম আর প্রাণী কি বলে প্রশিক্ষণ ইনস্টিটিউট। মশলা নিয়ে গবেষণা হয় বগুড়ায়, প্রাণী সম্পদ নিয়ে গবেষণা হয় ঢাকার সাভারে, গম নিয়ে গবেষণা হয় দিনাজপুরের নসিপুরে, আর চা নিয়ে গবেষণা হয় শ্রীমঙ্গল। প্রত্যেকটাই মুখস্থ করে ফেলতে হবে। পরে যাই বনজ সম্পদ। আমরা কিন্তু ক্লাস একটু দীর্ঘ হচ্ছে আমাদের আজকে, একটু খেয়াল করে মনে রাখি। বাংলা যে কোনো দেশের, একটু খেয়াল করেন আমি বলি, যে কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওই দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকতে হয়। ধরেন যে একটা দেশের আয়তন 100 বর্গ কিলোমিটার, তাহলে তার অন্তত 25 বর্গ কিলোমিটার বন থাকতে হবে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য। তো বাংলাদেশে আছে মোটামুটি 17%, তার মানে বাংলাদেশে ঘাটতি আছে। বাংলাদেশ সবচেয়ে বেশি বনভূমি আছে চট্টগ্রামে, আর বনভূমি নেই রাজশাহীতে। হ্যাঁ, বাংলাদেশ সবচেয়ে কম গাছপালা আছে রাজশাহী বিভাগে। আচ্ছা, দেশে প্রয়োজনের মানে প্রয়োজনীয় পরিমাণ বনভূমি আছে দেশে 7টি জেলায়: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান। এই 7টি জেলায় এই যে প্রয়োজনীয় 25% বনভূমি আছে, তাই বলা হচ্ছে। উপকূলীয় সবুজ বেষ্টনী আছে 10টি জেলায়। উপকূলীয় সবুজ বেষ্টনী মানে কি? সবুজ কি? গাছ। তার মানে সমুদ্রের উপকূল দিয়ে সমুদ্রের ঝড় জলোচ্ছ্বাস থেকে দেশকে রক্ষা করার জন্য সরকার সবুজ বেষ্টনী প্রকল্প গ্রহণ করেছিল। এর মাধ্যমে উপকূলীয় জেলাগুলোতে প্রচুর গাছ লাগানো হয়েছিল। এটাকে বলা হচ্ছে উপকূলীয় সবুজ বেষ্টনী, যেটা আছে 10টি জেলায়, পটুয়াখালী সহ সুন্দরবনের ওই এলাকা, কক্সবাজার, চট্টগ্রাম, এগুলো দিয়ে। রাষ্ট্রীয় বনভূমি আছে দেশের 35টি জেলায়, আর রাষ্ট্রীয় বনভূমি নেই দেশের 28টি জেলায়। সুন্দরবনে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। একটু বলি সুন্দরবন সম্পর্কে, একটু দেখে রেখেন বই থেকে, ঠিক আছে? বই থেকে হোক, ইন্টারনেট থেকে হোক, সুন্দরবন থেকে বেসিক একটু তথ্য দেখে রেখেন। আচ্ছা, পরে যাই বিভিন্ন গাছের কাঠের ব্যবহার। আপনাকে জিজ্ঞেস করবে কোন কাঠ দিয়ে কি তৈরি করা হয়। আমি একটু লিখে দিয়েছি, গর্জন দিয়ে রেলের স্লিপার তৈরি করা হয়। দেখবেন রেল লাইনের, এই যে রেল লাইনের মাঝখানে এই যে মানে কাঠগুলো বসানো থাকে, এটাকে বলা হচ্ছে রেলের স্লিপার। এই স্লিপার তৈরিতে গর্জন কাঠ ব্যবহার করা হতো, তবে বর্তমানে কনক্রিট এবং লোহার স্লিপারে বেশি ব্যবহার করা হচ্ছে। যেগুলো গাছ বা কাঠ দেখবেন ওটা অবশ্যই গর্জন কাঠ, ঠিক আছে? অনেক মজবুত এবং শক্ত কাঠ। মনে রাখবেন গর্জন করতে করতে রেল আসে, রেল লাইনে ট্রেন আসে, তাই গর্জন কাঠ দিয়ে স্লিপার বানানো হয়। গেওয়া কাঠ দিয়ে দেশালাইয়ের কাঠি বানানো হয়। পেন্সিল তৈরি করা হয় ধুন্দল দিয়ে। ইলেকট্রিক পোল বা খুঁটি তৈরি করা হয় শাল কাঠ দিয়ে। গরান থেকে রং তৈরি করা হয়। ছাতার বাট এবং হাতল তৈরি করা হয় কুরচি গাছের কাঠ দিয়ে। ছাতিম গাছ দিয়ে প্যাকেজিং করা হয়। বিভিন্ন মেশিন বা অন্যান্য প্রোডাক্ট বাইরে থেকে যেগুলো আসে দেখবেন পাতলা এক ধরনের কাঠ দিয়ে বক্স করা থাকে, ওগুলো কিন্তু ছাতিম গাছের কাঠ। এটা খুব ভালো করে পড়ার পরে গ্যাস, বাংলাদেশের খনিজ সম্পদে আমরা যাব। খনিজ সম্পদ বলতে আমরা প্রধানত বাংলাদেশের গ্যাসকে বুঝি, প্রাকৃতিক গ্যাসকে। তো বাংলাদেশে প্রথম গ্যাস আবিষ্কৃত হয়েছিল 1955 সালে সিলেটের হরিপুরে। আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস বা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়, কোথায় আবিষ্কৃত হয়, প্রথম কখন গ্যাস উত্তোলন করা হয়। খেয়াল রাখবো একটা সাল হচ্ছে 1955, সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল। তার 2 বছর পরে ওই হরিপুর গ্যাস ক্ষেত্র থেকেই প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়েছিল। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে তিতাস, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। বর্তমান তথ্য, বাংলাদেশে এ পর্যন্ত 30টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 20টি থেকে গ্যাস উত্তোলন করা হয়। বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ 30তম গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে মাদারগঞ্জ গ্যাস ক্ষেত্র, যেটি জামালপুরে অবস্থিত। বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের জন্য
সারা দেশকে এই বাপেক্স, দেখেন একটা প্রতিষ্ঠানের নাম লিখেছি বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাপেক্স। এই বাপেক্স সারা দেশে তেল অনুসন্ধান করার জন্য বাংলাদেশের পুরো সমুদ্র প্লাস স্থলভাগ এই পুরোটাকে 48টি ব্লকে ভাগ করেছে। এই 48টির মধ্যে 22টি ব্লক আছে স্থলভাগে, আর সমুদ্রে রয়েছে 26টি ব্লক। এই মোট 48টি ব্লকে ভাগ করে তেল গ্যাস তারা অনুসন্ধান করে। উপকূলে দুইটি মানে গ্যাস ক্ষেত্র আছে, সাঙ্গু আর কুতুবদিয়া। গ্যাস বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। গ্যাস সম্পর্কে এই তথ্যগুলো জেনে রাখবেন। আরেকটা তথ্য বলি, বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার মধ্যে মিথেন আছে 95 টু 99%, ঠিক আছে। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার মধ্যে মিথেনের পরিমাণ 95 থেকে 99%, এটা মনে রাখবেন। আচ্ছা, গ্যাস ছাড়াও বাংলাদেশে আরো কিছু খনিজ সম্পদ আছে যেগুলো সম্পর্কে জাস্ট এই ছকটা মুখস্থ করে ফেললেই হবে। যেমন দেখেন তেল বাংলাদেশে তেমন একটা নেই। সিলেটের হরিপুরে 1959 সালে আবিষ্কৃত হয়েছিল, 86 সালে তোলা শুরু হয়েছিল, 94 সালে সেটি আবার বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে হরিপুর ছাড়াও তেল পাওয়া গিয়েছে কৈলাস টিলায়। চীনা মাটি, এটা দিয়ে বিভিন্ন মেলামাইন এবং সিরামিকের দ্রব্য তৈরি করা হয়। বাংলাদেশের নেত্রকোনার বিজয়পুরে, দিনাজপুরের মধ্যপাড়া এবং নওগাঁর পত্নীতলায় চীনা মাটি পাওয়া যায়। চুনা পাথর, এটা সিলেটের টেকেরঘাট, তারপরে হচ্ছে লালঘাট, এই জায়গাগুলোতে চুনা পাথর পাওয়া যায়। কয়লা, তেজস্ক্রিয় বালু, এই যা আছে এগুলো জাস্ট একটু মুখস্থ করে ফেলতে হবে, এর বাইরে প্রশ্ন আসবে না। মৎস্য ও প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ মানে মাছ এবং গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে প্রাণী সম্পদ। তো মৎস্য ও প্রাণী সম্পদ সম্পর্কে কি পড়বো? এর গবেষণা প্রতিষ্ঠান, ওই যে আমরা ডাল গবেষণা, ধান গবেষণা এগুলো দেখলাম না, এরকমই এইখানেও গবেষণা কেন্দ্র আছে, জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। গবাদি পশুর গবেষণা ইনস্টিটিউট ঢাকার সাভারে অবস্থিত। আপনাকে জিজ্ঞেস করবে মৎস্য প্রজাতির গবেষণা ইনস্টিটিউট কোথায়, ময়মনসিংহে অবস্থিত। এইভাবে আমি কোনোটাতে দাগ দিব না, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, জাস্ট এই চারটা মুখস্থ করে ফেলতে হবে। আমি বলেছি যে আজকের ক্লাসে অর্থ ব্যবস্থার পরে বাংলাদেশ সম্পদের এই জায়গাটা বোঝার চেয়ে মুখস্থ করার মানে জায়গা খুব বেশি। সো অবশ্যই এই তথ্যগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসলে ক্লাসের শেষে চলে এসেছি। তাহলে মোটামুটি দীর্ঘ একটা ক্লাস নিলাম, অনেকগুলো তথ্য দিয়েছি, যে তথ্যগুলো না পড়লেই না। এর বাইরেও এখানে আরো অনেক আলোচনা করা যেত, অনেক আলোচনা করা সম্ভব, কিন্তু সেগুলো আপনাদের খুব বেশি প্রয়োজন নেই, কারণ সবকিছু পড়তে যাবেন না, সবকিছু পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আমি যেই তথ্যগুলো পড়ালাম সেগুলোই ভালো করে পড়বেন এবং বই থেকে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবেন এই চ্যাপ্টারের। আজকে শাহিন স্যার এখানেই বিদায় নিব। সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে। তার আগে বলে যাই, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলি যে আমাদের প্রত্যেক দিনই কিন্তু পরীক্ষা হচ্ছে ওয়েবসাইটে রাত 10:30 এবং 11টায়। এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হলে আপনাকে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে, আর গ্রুপে যুক্ত হতে হলে আমাদের অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংকটা কিনতে হবে। কিভাবে কিনবেন সেটির লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, মাত্র 350 টাকা দাম, চমৎকার একটা বই, কিনে ফেলুন, গ্রুপে অ্যাড হয়ে যান, আমাদের দেয়া ফ্যাসিলিটিসগুলো গ্রহণ করুন, পরীক্ষা দিন, নিজেকে চাকরির জন্য প্রস্তুত করুন। কারণ চাকরির যুদ্ধ সামান্য কোনো যেন যুদ্ধ নয়। আপনি যখন চাকরির পরীক্ষা দিতে শুরু করবেন তখন বুঝবেন যে যতটা ভেবেছিলেন তার চেয়ে কত গুণ বেশি কঠিন চাকরি পাওয়া। সো সবার জন্য শুভকামনা থাকলো। আমি শাহিন স্যার আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।